একটা গান আছে না? চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা, ভাঙ্গা হাতে। সেই মনির খানের গান। আপনারা হয়তো সবাই জানেন। তো মনির খানের গানের চিঠি কিন্তু এই চিঠি না। এই চিঠি হচ্ছে মুনীর চৌধুরীর লিখিত একটি চিঠি এবং এই চিঠি হচ্ছে একটি নাটক। তো আমি আজকে আলোচনা করব অনার্স ৪র্থ বর্ষ বাংলা নাটক হচ্ছে চিঠি নাটক নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। যে নাট্যকার হচ্ছে মুনীর চৌধুরী। আমরা ভিডিওতে জানবো চিঠি নাটকের লেখক পরিচিতি জানবো, পর জানবো মূল ভাব বিশ্লেষণ, জানবো বিষয়বস্তু বিশ্লেষণ, কাহিনীর সংক্ষেপ এবং এই নাটকটির খুঁটিনাটি যত বিষয় রয়েছে পরীক্ষায় ক খ গয়ে সর্বোচ্চ কমন পাওয়ার জন্য যা যা আলোচনা করা দরকার আমরা সবগুলোই এই ভিডিওর মধ্যে পাবো। তাই আপনাকে এই চিঠিতে অনেক ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই এই পুরো ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার সাথেই থাকুন এবং চিঠিতে বাজিমাত করুন। ঠিক আছে? প্রথমত আমরা জানবো হচ্ছে লেখক পরিচিতি সম্পর্কে। তো চিঠিটি লিখেছেন হচ্ছে শহীদ মুনীর চৌধুরী। তিনি এটি লিখেছেন এবং মুনীর চৌধুরী হচ্ছে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক এবং তিনি প্রখ্যাত শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং ভাষা বিজ্ঞানী। তার জন্ম 1925 সালের 27 নভেম্বর মানিকগঞ্জে, তবে পৈতৃক নিবাস ছিল হচ্ছে নোয়াখালীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বাংলা নাটকে আধুনিকতা ও বুদ্ধিভিত্তিক হাস্যরসে ইন্টেলেকচুয়াল স্যাটায়ার প্রবক্তা। 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি কারাবরণ করেন এবং জেলে বসেই তার বিখ্যাত নাটক কবর রচনা করে। 1952 সালের প্রেক্ষাপটে রচিত হচ্ছে কবর নাটক। আপনারা এটা সবাই জানেন। তার কিন্তু আরেকটি বিখ্যাত জনপ্রিয় একটি নাটক। 1971 সালের 14 ডিসেম্বর তিনি নিখোঁজ হন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে রক্তান্ত প্রান্ত, চিঠি, দণ্ডকারণ্য ইত্যাদি। তো মুনীর চৌধুরী আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, মুনীর চৌধুরীর পূর্ণাঙ্গ নাম হচ্ছে আবু নাঈম মোহাম্মদ মুনীর চৌধুরী। ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আপনাদের পরীক্ষায় আসতে পারে যে মুনীর চৌধুরীর পূর্ণাঙ্গ নাম কি বা প্রকৃত নাম কি, তখন সেক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে আবু নাঈম মোহাম্মদ মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী শুধুমাত্র তার ডাক নাম, আর পূর্ণাঙ্গ নাম হচ্ছে এটি। আমরা এখন জানবো প্রকাশকাল ও গঠন। তো এটি মূলত রচনা হয় হচ্ছে 1962 সাল আর প্রকাশিত হয় 1966 সাল, 4 বছর পরে প্রকাশিত হয়। কাঠামো কাঠামো হচ্ছে 3টি অঙ্কে বিভক্ত, মোট 9টি দৃশ্য রয়েছে, প্রতি অঙ্কে 3টি করে দৃশ্য রয়েছে। এটার ধরন হচ্ছে কমেডি শ্রেণীভুক্ত প্রহসনমূলক নাটক, মানে হাস্যরস। এবং প্রহসন বলতে কোনো একটা বিষয়কে হচ্ছে ধরেন অথরিটি বা হচ্ছে রাষ্ট্রের কোনো একটা বিষয়কে যখন হচ্ছে ডিলে করা হয়, মানে দিবে, ধরেন যে শিক্ষা কার্যক্রমে হচ্ছে কোনো একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা আমাদের উন্নয়নের জন্য লাগবে। তো সেটাকে যখন হচ্ছে কর্তৃপক্ষ ডিলে করে তখন হচ্ছে মানুষজন সেটাকে প্রহসন হিসেবে ধরে নেয়। বুঝতে পেরেছেন? এরপর উৎসর্গ করেন তিনি, এই নাটকটি মূলত উৎসর্গ করেন হচ্ছে আব্দুর রাজ্জাক স্যারকে। আমরা এখন পটভূমি পাবো, এটা মূলত কোন পটভূমির উপরে লেখা হয়েছে সে পটভূমি আমাদেরকে জানতে হবে। তো চিঠি নাটকের পটভূমি মূলত 60-এর দশকের উত্তাল সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সজীব চিত্র। মূলত এটি হচ্ছে ধরে নেওয়া হয়, যদিও চিঠিতে হচ্ছে স্পষ্ট করে কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উল্লেখ করা নাই। বাট ধরে নেওয়া হয় যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটি ঘটনা। তো নাটকটির মূল পটভূমি গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ক্যাম্পাস এবং সেখানকার প্রাণচঞ্চল শিক্ষার্থীদের জীবনকে কেন্দ্র করে। সমকালীন রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন স্বাধিকার আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে নাট্যকার শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও পারিপার্শ্বিক অবস্থাকে এখানে তুলে ধরেছেন। নাটকটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থাকার বহুমাত্রিক সম্পর্ক অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। একদিকে যেমন রয়েছে দেশ ও সমাজ নিয়ে তাদের রাজনৈতিক সচেতনতা এবং আন্দোলনমুখী চেতনা, অন্যদিকে রয়েছে তরুণ মনের চিরায়ত প্রেম, বিরহ, ঈর্ষা এবং ক্ষুদ্র ক্ষুদ্র কলহ। তো শিক্ষার্থীদের এই পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনে নাটকটিকে এক অনন্য গতি দান করেছে। বিশেষ করে একটি বিশেষ চিঠিকে কেন্দ্র করে নাটকের চরিত্রগুলোর মধ্যে যে সন্দেহ ও বিভ্রান্তির সৃষ্টি হয়
তা মূলত তারুণ্যের চপলতা ও সম্পর্কের জটিলতাকে নির্দেশ করে। শিক্ষার্থীদের এই অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সক্রিয় উপস্থিতি নাটকটির প্রেক্ষাপটকে আরো বাস্তবসম্মত করে তুলেছে। প্রক্রিয়ার বডি বা হল কর্তৃপক্ষের কড়াকড়ি এবং শৃঙ্খলা রক্ষার চেষ্টার মাধ্যমে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিত্রটি এখানে স্পষ্টভাবে উঠে এসেছে। ছাত্রদের স্বাধীন চেতা, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে কর্তৃপক্ষের যে দ্বন্দ্ব, তা নাটকের কাহিনীতে এক ধরনের চাপা উত্তেজনা বজায় রাখে। সার্বিকভাবে চিঠি নাটকটি কেবল একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা নয়, বরং এটি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিমণ্ডলের একটি দর্পণ। এখানে যেমন রাজপথের স্লোগান আর মিছিলের উত্তাপ আছে, তেমনি আছে লাইব্রেরি বা হলের বারান্দায় জমে ওঠা ব্যক্তিগত আবেগ ও খুনসুটি। মুনীর চৌধুরী এই নাটকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামষ্টিক ও ব্যক্তিগত জীবনের এক চমৎকার সমন্বয় ঘটিয়েছেন, যা তৎকালীন সমাজ বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ও সংবেদনশীল অবস্থাকে ফুটিয়ে তোলে। তো আমরা মূলত এখানে যে প্রেক্ষাপট বা পটভূমি পাচ্ছি, এটি মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তো তৎকালীন সময়ের রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানকৃত কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তাদের মধ্যে একটি ব্যক্তিগত দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বকে এবং রাজনৈতিক বিষয়গুলোকে হচ্ছে তিনি কি করেছেন, উপস্থাপন করেছেন। এরপর আমরা আসবো হচ্ছে চরিত্র বিশ্লেষণ বা চরিত্র পরিচিতিতে। তো এখানে আমরা যেহেতু এটা ছাত্রছাত্রীর নাটক, তো এখানে আমরা হচ্ছে ছাত্র হিসেবে কয়েকজন ছেলেকে পাবো, আর ছাত্রী হিসেবে আমরা এখানে কয়েকজন মেয়েকে পাবো। ছাত্র হচ্ছে সোহরাব, নাটকের নায়ক। অত্যন্ত মেধাবী, যুক্তিবাদী, ধীর স্থির এবং ব্যক্তিত্ববান ছাত্র। নাটকের প্রথম ও শেষ সংলাপটি কিন্তু তারই। অনেক সময় প্রশ্ন আসে যে চিঠি নাটকের প্রথম সংলাপ কার এবং শেষ সংলাপ কার, সেক্ষেত্রে তখন আপনাদেরকে কিন্তু দিতে হবে সোহরাব। এরপর তারেক ও খালেদ। তারেক হচ্ছে সোহরাবের বন্ধু। এরপর রমিজ উদ্দিন, নাটকের খলনায়ক। সে একজন সুযোগ সন্ধানী ছাত্রনেতা যে তিলকে তাল করে ফায়দা লোটার চেষ্টা করে। এরপর আমরা আরো পাবো আফতার ও খয়ের নামে দুইজন ছাত্রকে। ছাত্রী হিসেবে আমরা এখানে পাবো মিনহা, যিনি নাটকের নায়িকা। সে সুন্দরী কিন্তু কিছুটা আবেগপ্রবণ। ভুল বোঝাবুঝির শিকার হয়ে সে চরম পদক্ষেপ নিতে যায়। মিস রমা জোয়ারদার অন্য আরেকজন ছাত্রী। আসাদুজ্জামান, মিনার বড় ভাই এবং পুলিশ অফিসার। বদরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনি ছাত্রদের সামলাতে গিয়ে হিমশিম খান। খেয়াল করবেন এখানে সোহরাব, খালেদ, তারেক হচ্ছে একটি দলে অন্তর্ভুক্ত ছিল, আর রমিজ উদ্দিন, আফতাব, খয়ের এরা হচ্ছে অন্য আরেকটি দলে অন্তর্ভুক্ত ছিল। এই হলো ঘটনা। আমরা এখন মূল ভাবে আসবো যে এখানে আসলে মূল ভাবটা কি এই নাটকের। তো মুনীর চৌধুরীর চিঠি নাটকের মূল ভাব অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। নাটকটির মূল উপজীব্য হলো 60-এর দশকের উত্তাল রাজনৈতিক সময়ের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আপনারা দেখেন, খেয়াল করেন, অনেকে বুঝতে পারেন না চিঠি আসলে হচ্ছে কোন প্রেক্ষাপট কিংবা কোন মূল ভাবটা আসলে কি। তো এটা নিয়েই আপনাদের মনে হয় যে অনেক সময় সংশয় দেখা দেয়। তো এখানে আমরা রাজনীতি পাবো, এখানে আমরা হচ্ছে সম্পর্কের টানাপোড়েন পাবো, ব্যক্তিগত দ্বন্দ্ব পাবো, ব্যক্তিগত কলহ পাবো, যেটা একটা চিঠিকে কেন্দ্র করেই কিন্তু আমরা বিষয়টাকে হচ্ছে দৃশ্যায়িত এখানে পাচ্ছি। এবং লেখক কিন্তু একটা চিঠিকে উপস্থাপন করেই কিন্তু বিষয়টাকে উপস্থাপন করেছেন, ব্যাখ্যা করেছেন। তো আদর্শিক অবস্থান এবং তাদের ব্যক্তিগত আবেগের এক জটিল রসায়ন। তো নাটকটির কেন্দ্রীয় মূল ভাব আবর্তিত হয়েছে একটি উড়ো চিঠিকে কেন্দ্র করে। এই চিঠির সূত্র ধরে নাট্যকার দেখাতে চেয়েছেন যে সমাজের বৃহত্তর স্বার্থে বা রাজনৈতিক আন্দোলনে নিবেদিত প্রাণ তরুণদের ভেতরেও ব্যক্তিগত পর্যায়ে সন্দেহ, ঈর্ষা, প্রেম এবং ভুল বোঝাবুঝি সমানভাবে বিদ্যমান। আমি আবারও বলতেছি যে চিঠি নাটকে আমরা কি পাবো। চিঠি নাটকে আমরা পাবো হচ্ছে যে তৎকালীন রাজনৈতিক যে বিষয়গুলো, মনস্তাত্ত্বিক ব্যাপার সেটা। এরপর আমরা পাবো হচ্ছে প্রেম পাবো, এরপর সেখানে ঈর্ষা পাবো এবং ভুল বোঝাবুঝি পাবো, সম্পর্কের টানাপোড়েন পাবো। এগুলো তরুণ প্রজন্মের। তো একদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্বাধিকার আন্দোলনে লিপ্ত এবং প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করছে, অন্যদিকে তখনই আবার একটি তুচ্ছ চিঠি বা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তাদের মধ্যে তৈরি হচ্ছে হাস্যকর সব জটিলতা। নাটকটিতে বীরত্ব এবং মানবিক দুর্বলতার এক চমৎকার বৈপরীত্য ফুটে উঠেছে। মুনীর চৌধুরী মূলত ব্যঙ্গ ও কৌতুকের ছলে এটি বলতে চেয়েছেন যে মানুষ কেবল রাজনৈতিক বা সামাজিক সত্তা নয়, তার একটি ব্যক্তিগত আবেগপ্রবণ মনও আছে।
অনেক সময় বড় কোনো মহৎ উদ্দেশ্যের চেয়ে মানুষের ব্যক্তিগত মান, অভিমান এবং ইগো অধিক শক্তিশালী হয়ে ওঠে। তো আমরা পরিশেষে বলতে পারি যে চিঠি নাটকের মূল ভাব কেবল ক্যাম্পার জীবন বা আন্দোলনের চিত্র নয়, বরং এটি মানুষের চিরায়ত চারিত্রিক বৈশিষ্ট্য, যেখানে চপলতা, সাহসিকতা, প্রেম এবং সংকীর্ণতা সব মিলেমিশে একাকার হয়ে থাকে। নাট্যকার অত্যন্ত নিপুণভাবে দেখিয়েছেন যে বাইরের কঠোর আন্দোলনের আবহেও মানুষের অন্তর্গত কোমল অনুভূতিগুলো কিভাবে সক্রিয় থাকে। এই হলো মূল ভাব। এখন আমি আলোচনা করব কাহিনী সংক্ষেপ নিয়ে। তো মুনীর চৌধুরীর চিঠি নাটকের কাহিনীর সূচনা ঘটে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের প্রায় অন্ধকার কক্ষে, যেখানে এক অদ্ভুত ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে। সেখানে তিনটি প্রধান চরিত্রের উপস্থিতি দেখা যায়: তারেক, খালেদ এবং সোহরাব। যখন পর্দা উঠে তখন নেপথ্যে সেহরির প্রথম ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে এবং সেই আলোতে উজ্জ্বল হয়ে ধরা পড়ে তিন বন্ধু। সৌরভকে অত্যন্ত উত্তেজিতভাবে পদাচারণ করতে দেখা যায়। অন্যদিকে তারেক অপরাধীর মতো নিশ্চল হয়ে বসে থাকে, তার খালেদ ক্রিকেট খেলার কসরত অনুশীলনে ব্যস্ত। সৌরভের কঠোর কণ্ঠে তারেককে বলে উঠে, সৌরভ কঠোর কণ্ঠে হচ্ছে তারেককে বলে উঠে, তোমার এই হতভম্ব ভাব, এই সরলতা মাখা হকচকানো চাহনি, এই যুক্তিহীন রুদ্ধ কণ্ঠ আমার মনে বিন্দু মাত্র সহানুভূতির উদ্রেক করে না। তো মূলত তারেক মনের ভেতরে প্রেমের আবেগ লালন করলেও তা ভাষায় প্রকাশ করার মতো সাহিত্যিক দক্ষতার অভাব বোধ করে। সে তার মনের মানুষের কাছে একটি আবেগঘন প্রেমের চিঠি লিখতে চায়, কিন্তু বারবার চেষ্টা করেও মনের মতো শব্দাবলী সাজাতে ব্যর্থ হয়। নিরুপায় হয়ে তারেক তার বন্ধু খালেদের শরণাপন্ন হলে তারেক বলে, খালেদ, তুই তো জানিস আমার মাথায় আইডিয়ার অভাব নেই, কিন্তু কলম ধরলে শব্দগুলো সব গোলমাল হয়ে যায়। তুই এমন একটা চিঠি লিখে দে যা পড়লে পাথরও গলে যাবে। খালেদ তারেকের এই অসহায়ত্ব দেখে তাকে সাহায্য করতে রাজি হয় এবং তার হয়ে অত্যন্ত চমৎকার কাব্যিক ও আবেগপূর্ণ ভাষায় একটি প্রেমের চিঠি লিখে দেয়। তবে চিঠির শেষে প্রেরকের আসল নাম না লিখে খালেদ কিছুটা কৌতুক ও রহস্যের আশ্রয় নিয়ে একটি ছদ্মনাম ব্যবহার করে লিখে রুস্তম। চিঠিটি হাতে পেয়ে তারেক ভীষণ আনন্দিত হয়, কিন্তু একই সঙ্গে সেটি নিরাপদে লুকিয়ে রাখার চিন্তায় পড়ে যায়। শেষ পর্যন্ত সে তার আরেক বন্ধু সোহরাবের টিউটোরিয়াল খাতার ভেতরে চিঠিটি সযত্নে লুকিয়ে রাখে। সোহরাব এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। সে অত্যন্ত মেধাবী, ধীরস্থির, ব্যক্তিবান এবং যুক্তিবাদী একজন ছাত্র, যে অযৌক্তিক কোনো হুজুগে কখনোই গা ভাসায় না। নিজের খাতার ভেতরে যে এমন একটি রোমান্টিক চিঠি লুকিয়ে রাখা হয়েছে সে বিষয়ে সে সম্পূর্ণ অজ্ঞাত থাকে। ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যখন তারা বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে অবস্থান করেছিল। সেখানে উপস্থিত ছিল নাটকের নায়িকা মিনা মিনহাস। মিনা অত্যন্ত রূপবতী, কিন্তু স্বভাবের দিক থেকে বেশ আবেগপ্রবণ। সেমিনার কক্ষে বসে তারেক যখন চিঠিটা পড়ছিল তখন হঠাৎ করেই এক প্রকার খেয়ালের বশবর্তী হয়ে বা কৌতূহলবশত মিনা সোহরাবের সেই টিউটোরিয়াল খাতাটি সো মেরে ছিনিয়ে নিয়ে যায়। চিঠির চমৎকার ভাষা এবং আবেগের গভীরতা মিনাকে মুগ্ধ করে, কিন্তু প্রেরকের নাম রুস্তম থাকায় সে বিভ্রান্ত হয়। তবে চিঠিটি যেহেতু সে সৌরভের ব্যক্তিগত খাতার ভেতর থেকে পেয়েছে, তাই তার আবেগপ্রবণ মন খুব সহজে এই সিদ্ধান্ত উপনীত হয়ে বলে, এই চিঠির প্রতিটি অক্ষরে যে আবেগ আছে তা কেবল অভিনয়। আমি তো ভেবেছিলাম এই রুস্তম আসলে সোহরাবেরই এক গোপন সত্তা। তো একটি সাধারণ চিঠি এবং স্থান পরিবর্তনের এই ছোট ঘটনার মধ্যে দিয়ে মূলত নাটকের অন্তর্নিহিত দ্বন্দ্বের বীজ বপন করা হয়, যা পরবর্তীতে এক ভয়াবহ ভুল বোঝাবুঝির জন্ম দেয়। চিঠি পাওয়ার এই গোপন বিষয়টি খুব বেশি দিন গোপন থাকে না। ধীরে ধীরে চিঠির কথা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজানি হতে শুরু করে, আর ঠিক এই সুযোগটির জন্যই যেন অপেক্ষায় ছিল নাটকের খলনায়ক রমিজ। রমিজ হলো বিশ্ববিদ্যালয়ের একজন সুযোগ সন্ধানী, হটকারী এবং স্বার্থন্বেষী ছাত্র নেতা। সাধারণ ছাত্রদের আবেগকে পুঁজি করে নিজের রাজনৈতিক ফায়দা লোটা এবং ব্যক্তিগত আক্রোশ মেটানোই তার মূল লক্ষ্য। সোহরাবের সাথে রমিজের আদর্শিক দ্বন্দ্ব আগে থেকেই ছিল। এই কারণে রমিজ মনে মনে সোহরাবকে তীব্র অপছন্দ করত এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি মোক্ষম সুযোগ খুঁজছিল। মিনা ও সোহরাবকে কেন্দ্র করে এই চিঠির গুঞ্জন রমিজের হাতে এক মোক্ষম অস্ত্র তুলে দেয়। সে অত্যন্ত সুকৌশলে ক্যাম্পাসে এই গুজব রটিয়ে দেয় যে সোহরাব শুধু মেয়েদেরই
উত্তপ্ত করে না। সে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন গুপ্তচর। রমিজ তার অনুসারীদেরকে উস্কে দিয়ে বলে, আন্দোলনের মাঠে নীতি নৈতিকতা দিয়ে কাজ হয় না। সোহরাবকে যদি এই চিঠির দায়ে অপদস্থ করা যায়, তবে আমাদের নেতৃত্ব মজবুত হবে। জনতাকে হুজুগে মাতিয়ে তোলাই আসল কাজ। রমিজের এই মিথ্যা প্রচারণার ফলে সাধারণ ছাত্রদের মধ্যে সোহরাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে যখন এই চিঠির খবর মিনার বড় ভাই আসাদুজ্জামানের কানে পৌঁছায়। আসাদুজ্জামান পেশায় একজন পুলিশ অফিসার এবং স্বভাবের দিক থেকে বেশ কড়া। নিজের ছোট বোনকে এক ছাত্র প্রেমের চিঠি দিয়ে উত্ত্যক্ত করছে, এই খবর শুনে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই ত্রিমুখী সংকটের মাঝে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বদরুল হাসান রীতিমতো হিমশিম খান। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ক্ষুব্ধ আসাদুজ্জামান এবং রমিজের উস্কানিতে উত্তেজিত ছাত্র সমাজের তোপের মুখে তার প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রক্টর তখন পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে বলেন, বিশ্ববিদ্যালয়টা এখন পড়ার জায়গা নেই, যেন একটা ছোটখাটো রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একটা তুচ্ছ চিঠি নিয়ে পুলিশ আর ছাত্ররা যেভাবে মারমুখী হয়ে উঠেছে, তাতে বিচার বুদ্ধি কাজ করে দেয়। সোহরাব এক চরম ও অনাকাঙ্ক্ষিত বিপদে পতিত হয়। অথচ যে চিঠির কারণে এত বড় ঝড় বয়ে যাচ্ছে, সেই চিঠির প্রকৃত ইতিহাস সম্পর্কে সে বিন্দু মাত্র অবগত নয়। নাটকের কাহিনী যখন চূড়ান্ত ক্লাইম্যাক্স বা চরম উত্তেজনায় পর্যায়ে পৌঁছায়, তখন চারপাশের এই মানসিক চাপ এবং ভাই আসাদুজ্জামানের রোশানলের কারণে মিনা মিনহাজ মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। চারপাশের এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় না দেখে চরম হতাশায় মিনা আত্মহত্যার মতো একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক সেই জীবন মরণের সন্ধিক্ষণে সেখানে নাটকীয়ভাবে উপস্থিত হয় সোহরাব। চারপাশের এত বড় ষড়যন্ত্র এবং পুলিশের তাড়া কোনো কিছুই সোহরাবের সহজাত ধীর স্থিরতাকে টলাতে পারেনি। সে তার অসাধারণ যুক্তি দিয়ে মিনাকে বোঝাতে গিয়ে বলে, মানুষের জীবনটা তো আর কোনো সস্তা নভেল নয় যে একটা চিঠির উপর ভিত্তি করে তার সবটুকু ওলটপালট হয়ে যাবে। সত্যের জোর চিঠির চেয়ে অনেক বেশি। সোহরাব তার কথার জাদুতে মিনাকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। ঠিক একই সময় তারেক ও খালেদের মাধ্যমে চিঠির প্রকৃত জন্ম বৃত্তান্ত সবার সামনে উন্মোচিত হয়। প্রমাণিত হয় যে চিঠির সোহরাব লেখেনি এবং রুস্তম ছদ্মনামটি খালেদের দেওয়া। এই সত্যটি প্রকাশ হওয়ার সাথে সাথেই সুযোগ সন্ধানী ছাত্রনেতা রমিজের বোনা মিথ্যা চক্রান্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পুলিশ অফিসার আসাদুজ্জামান ও তার ভুল বুঝতে পারেন এবং প্রক্টর বদরুল হাসান স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সমস্ত ভুল বোঝাবুঝি ও গুজবের মেঘ কেটে গিয়ে সত্যের সূর্য উদিত হয়। শেষ পর্যন্ত সোহরাব এবং মিনার মধ্যাকার ভুল বোঝাবুঝির অবসান ঘটে, যা নাটকের পরিসমাপ্তিকে এটি অত্যন্ত সুন্দর ও মিলনান্তক আবহে পৌঁছে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রাণহীন চিঠি কিভাবে বহু মানুষের জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করে, তা এই নাটকে অসাধারণ মুনশিয়ানায় চিত্রিত হয়েছে, যা মুনির চৌধুরীর বুদ্ধিভিত্তিক হাস্যরসের এক অনন্য উদাহরণ। এই হলো চিঠি নাটকের ঘটনা। আমরা এখন নামকরণ মানে চিঠি নাটকের নামকরণের সার্থকতাটা আসলে কেন, এটা আসলে কেন নামকরণটা সার্থক হয়েছে সে বিষয় সম্পর্কে জানবো। তো চিঠি নামকরণটি এই নাটকের জন্য অত্যন্ত সার্থক ও ব্যঞ্জনাধর্মী। নিম্নে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে নামকরণের সার্থকতা বিচার করা হলো। ঘটনার উৎস: পুরো নাটকের কাহিনী, সংঘাত ও চরিত্রের বিকাশ ঘটেছে একটি মাত্র চিঠিকে কেন্দ্র করে। নাটকীয়তা: এই চিঠিটি একাধারে প্রেমের প্রতীক, ভুল বোঝাবুঝির কারণ এবং শেষে সত্য উদ্ঘাটনের মাধ্যম। তো যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত এই জড়বস্তু মানে চিঠিটি জীবন্ত চরিত্রের মতো নাটকের গতি নিয়ন্ত্রণ করেছে, তাই এর নাম চিঠি রাখা শতভাগ যথার্থ হয়েছে। তো এ কারণে বলা যায় যে চিঠি নাটকের নামকরণ সার্থক। তো আলোচনা এখানেই শেষ। আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনি একটি মন্তব্য করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নাটকের যদি ব্যাখ্যা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী নাটকের ব্যাখ্যা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে উপস্থিত হব। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।